সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্রের একটি কবিতা সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবে, তাহলে হয়তো তোমরা এখান থেকে অনেক কিছু পেতে পারো এবং পরীক্ষায় ভালো ফল করতে পারো। তো এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি, জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের শুভেচ্ছা স্বাগতম জানানো হচ্ছে। এর পর্বে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার পরিচিতি যেটা, সেই পরিস্থিতিটা। তো এখানে পরিচিতি যেহেতু এখানে লেখা আছে এবং আমিও নিজেও বলছি বারবার করে, তাই এটা আর এই সময় আর বলতে যাচ্ছি না। এরপর আসছে আমাদের পাঠ পরিচিতি। আমাদের আজকের পাঠ বাংলা প্রথম পত্র, পাঠের বিষয় পদ্য, শ্রেণী একাদশ। দেখো এখানে তোমরা নিচের যে ছবি, এই ছবিতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে এই ছবিগুলো দেখে আসলে তোমরা কি কিছু অনুভব করতে পারছো যে আজকে আমি তোমাদের কোন কবিতাটা পড়াবো? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমাদের আজকের পাঠ বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম। এখানে দেখো নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সালটাও দেওয়া আছে 1899, 1976। পাঠের উদ্দেশ্য: কবির জীবন সম্পর্কে বলতেও লিখতে পারবে, কবির সাহিত্যকর্ম সম্পর্কে বলতে পারবে, কবিতার ছন্দ সম্পর্কে বলতে পারবে, কবিতার গুরুত্বপূর্ণ চরণগুলো ব্যাখ্যা করতে পারবে, কবিতার গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বানান বলতে পারবে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার প্রভাব সম্পর্কে জানতে পারবে, শোষকদের বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের অবস্থান সম্পর্কে জানতে পারবে। কবি পরিচিতি: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় 24শে মে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন। কবি ছিলেন তাদের ষষ্ঠতম সন্তান। তার বাবা ছিলেন আসানসোলের এক স্থানীয় মসজিদের ইমাম এবং মা ছিলেন একজন সাধারণ গৃহবধূ। নজরুলের 3 ভাইয়ের মধ্যে কনিষ্ঠতম ছিলেন কাজী আলী হোসেন এবং 2 বোনের মধ্যে সবার বড় ছিলেন কাজী সাহেব জান। ছোটবেলায় তার ডাকনাম ছিল দুঃখু মিয়া, যা পরবর্তীকালে সাহিত্য জগতে তার ছদ্মনাম হয়ে ওঠে। আমরা আসলে জানি দুঃখু মিয়া, কিন্তু দুঃখু মিয়া কেন হলো সেটা আমরা এখান থেকে আজকে পেলাম, যে ছোটবেলায় তার ডাকনাম ছিল দুঃখু মিয়া, যা পরবর্তীকালে তার ছদ্মনাম হয়ে ওঠে এই দুঃখু মিয়া। তার পারিবারিক অবস্থান প্রথম থেকেই তেমন একটা ভালো ছিল না। চরম দারিদ্র্যের মধ্যেই তার বাল্য, কৈশোর ও যৌবন বয়স কাটে। কিন্তু সীমাহীন এই পারিবারিক দুঃখ ও দুর্দশার মধ্যেও তিনি আজীবন বাংলা কাব্য সাহিত্য চর্চা করে গিয়েছিলেন। কোনো বাধাই তাকে কোনো দিনও দাবিয়ে রাখতে পারেনি। তিনি তার পড়াশোনা শুরু করেন গ্রামেরই মসজিদ
পরিচালিত একটা ধর্মীয় স্কুল থেকে। সেখানে তিনি কোরআন, ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্বের বিষয়ে অধ্যয়ন শুরু করেন। দেখা যাচ্ছে যে ছোটকাল থেকেই তিনি লেখাপড়া শুরু করেছিলেন এবং সেটা একটা মসজিদ পরিচালিত একটা স্কুল, মক্তব, সেখানে তিনি এই ধর্মীয় পড়াশোনা শুরু করেছিলেন। পরে 1908 সালে তার বাবা কাজী ফকির আহমদের মৃত্যু হয়। তাহলে তার পিতার নাম আমরা কি পাচ্ছি? কাজী ফকির আহমদ। সেই সময় তার বয়স ছিল মাত্র 9 বছর। বাবার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে তাকে নেমে যেতে হয় জীবিকা অর্জনের কাজে। কি কঠিন একটি সময়, যে সময় বা যে বয়সে এই ছেলে মেয়েদের খেলাধুলা করে বেড়ানোর কথা, বিভিন্ন জায়গায় বেড়ানোর কথা, সেই সময় নজরুল ইসলামের বাবার মৃত্যুর কারণে সেই সংসারের জীবিকা অর্জনের জন্য তাকে নেমে যেতে হয়েছিল। সেই সময় তিনি মক্তব থেকেই নিম্ন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন এবং উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। আর এরপর একই সাথে তিনি কাজ করেন হাজী পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের আজানদাতা হিসেবে। তবে কি কঠিন জীবন, যে খুব অল্পকাল থেকেই যে নিম্ন মাধ্যমিক, তার মানে অষ্টম শ্রেণী, এই অষ্টম শ্রেণী পাশ করার পরই আবার সেই জায়গায় তিনি শিক্ষকতা শুরু করেন এবং একসাথে তিনি হাজী পালোয়ানের কবরের সেবক দেখাশোনা করতেন এবং মসজিদের আজান দিতেন তিনি। এইসব শিক্ষার মধ্য দিয়ে তিনি অল্প বয়সেই ইসলাম ধর্মের মৌলিক আচার অনুষ্ঠান সম্পর্কে ঘনিষ্ঠভাবে পরিচিত হন, যা পরবর্তীকালে বাংলা সাহিত্য তথা সঙ্গীতে ইসলামী ঐতিহ্যের রূপায়ণ করতে সহায়ক হয়ে ওঠে। কিন্তু কবি সেই কাজ বেশি দিন করতে পারেননি। অল্প কিছুদিন এইসব করেই তিনি সেই সমস্ত কাজ করা ছেড়ে দেন এবং নিজেকে শিল্পী রূপে প্রতিষ্ঠিত করার জন্য বাংলার রাঢ় অঞ্চলের এক ভ্রাম্যমান নাট্য দলে যোগদান করেন। দেখো যে নজরুল ইসলামের জীবন আসলে কঠিন। কিছুদিন তিনি লেখাপড়া বা অন্যান্য কাজ করার পরে আবার তিনি যোগ দেন নাট্য দলে। সেই দলের সাথে তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতেন আর তাদের থেকে অভিনয়, গান ও নাচ প্রভৃতি শিখতেন। এছাড়াও কখনো কখনো নাটকের জন্য গান, কবিতাও তিনি লিখে দিতেন তাদের সাহায্যের কথা ভেবে। দেখো ছোটকাল থেকেই এই যে লেখার প্রতি তার একটা যে আগ্রহ, সেই আগ্রহটা জমেছিল এবং সেই আগ্রহ থেকেই তিনি লেখনী শুরু করেছিলেন। এখানে একটা কথা তোমায় বলে রাখি যে কাজী নজরুল ইসলাম কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি, সেই সাথে তিনি হিন্দু পুরাণ শাস্ত্রও অধ্যয়ন করেছিলেন। তিনি দুই ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করতেন। তার কাছে কোনো ধর্মই ছোট কিংবা বড় ছিল না। এই জন্যই হয়তো আমরা তার কবিতা, নাটক ও গানের মধ্যে দুই ধর্মেরই সমন্বয়কে খুঁজে পাই। আসলে নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখেছেন, এখানে আলাদাভাবে তিনি কখনো দেখতে চাননি। আর তার জন্য তিনি উভয় ধর্মগ্রন্থ, ধর্মীয় শাস্ত্র তিনি পড়েছিলেন এবং
সেটাকে তিনি কাজে লাগিয়ে বিভিন্ন সঙ্গীত যে রচনা তিনি করেছিলেন, সেটা আমরা জানি যে নজরুল ইসলাম উভয় ধর্মের জন্যই যে ধর্মীয় সঙ্গীত যে গান তিনি লিখেছিলেন তা অতুলনীয়। যাই হোক, আবার আগের কথায় ফিরে যাই। তিনি নাট্যদলে থাকাকালীন প্রচুর লোকসঙ্গীত রচনা করেন, যার মধ্যে অন্যতম কিছু হল দাতাকর্ণ, কবি কালিদাস, আকবর বাদশাহ, রাজপুত্রের গান, মেঘনাদ বধ, বিদ্যাভূতম প্রভৃতি। এছাড়াও তিনি হিন্দু দেবী কালীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীত রচনা করেন সেই সময়, যার জন্য অনেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাকে কাফের পর্যন্ত বলেছিলেন। দেখো যে নজরুল ইসলাম আসলে বলেছে যে সাম্যের কবি। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন, একতাবদ্ধ করার চেষ্টা করেছেন। সেই মানুষের মধ্যে যাতে ভেদাভেদ না থাকে সেইটাকে তিনি তার কবিতা সঙ্গীত এর মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এ বিষয়ে তিনি একবার বলেন, আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলিতে পরিণত করার চেষ্টা করেছি। কত সুন্দর কথা! হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক, তার মানে আমরা যে হাতে হাত মিলাই সেটা তিনি হাত মেলানোর চেষ্টা করেছেন দুই ধর্মের মানুষকে। আর সেই গালাগালিটাকে গলাগলিতে পরিণত করেন, গালাগালি কথাটাকে তিনি গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছেন। এই যে তার যে উদারতা, এই উদারতার জন্যই আমরা তাকে সাম্যবাদী বা সাম্যের কবি হিসেবে মনে করি। 1910 সালে নজরুল ইসলাম পুনরায় শিক্ষা জীবনে ফিরে যান। প্রথমে তিনি ভর্তি হন রানীগঞ্জ শেয়ারশোল রাজ স্কুলে এবং পরে মাথুন উচ্চ ইংরেজি স্কুলে। আজ বর্তমানে অবশ্য মাতরুন উচ্চ ইংরেজি স্কুল নবীনচন্দ্র ইনস্টিটিউশন নাম পরিচিতি লাভ করেছেন। কিন্তু সেই সব স্কুলে পড়ার পরও তিনি কোনোটাতেই বেশি দিনের জন্য পড়তে পারেননি। আর্থিক সমস্যায় তার সেখানে শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই ক্লাস 6 পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। কঠিন জীবন যে নজরুল ইসলাম কখনো পড়াশুনো যে তিনি আসলে করবেন, এই পড়াশুনো করার মতো তার যে অর্থ সম্পদের দরকার, সেই অর্থ সম্পদ আমরা দেখেছি নজরুলের ওই সময় ছিল না। যার কারণে তিনি অল্প পড়াশোনা করেই পড়াশোনা সমাপ্ত করতে হয়েছিল। এরপর 1917 সালের শেষ দিক থেকে 1920 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর কাজী নজরুল ইসলাম ব্রিটিশ সেনাবাহিনীতে একজন সেনা হিসেবে কাজ করেন। প্রথমে তিনি কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীকালে প্রশিক্ষণের জন্য বর্তমান পাকিস্তানের অন্তর্গত নওশের প্রদেশে যান। দেখো যে পড়াশুনো করতে করতে সে পড়াশুনো বাদ দিয়ে আবার চলে গেলেন সেনাবাহিনীতে, যোগ দিলেন, দিয়ে তিনি পাকিস্তানে চলে গেলেন প্রশিক্ষণের জন্য। তারপর যখন তার প্রশিক্ষণ শেষ হয় তখন তিনি করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। শোনা যায় তখন নাকি তিনি রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীদের থেকে ফার্সি ভাষা শেখেন। সঙ্গীতানুরাগী সহ সৈনিকদের সঙ্গে দেশি বিদেশি বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীত চর্চা করেন এবং একই সঙ্গে সমানভাবে সাহিত্য চর্চাও করেন।
দেখো যে এই যে বিভিন্ন জায়গায় নজরুল ইসলাম যে ঘুরিয়ে বেড়িয়েছিলেন, এই ঘুরে বেড়ানোর মধ্যে দিয়েই কিন্তু তিনি তার সঙ্গীত চর্চার যে সঙ্গীতের যে যে উপকরণ বা সাহিত্য চর্চার যে উপকরণ, সেগুলো তিনি এখান থেকে সংগ্রহ করেছিলেন এবং এখান থেকে নিয়েই তিনি তার লেখনীতে লিখেছিলেন। তিনি করাচির সেই সেনানিবাসে বসে রচনা করেন বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, ব্যথার দান, ঘুমের ঘরে নামক ইত্যাদি সব গদ্য ও কবিতা। এত দূরের এক সেনানিবাসে কাজ করা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার পাঠক ছিলেন এবং গ্রাহকও। দেখো যে বিচিত্র কর্মের, বিচিত্র উপাধির, বিচিত্র মানুষ, তিনি যেখানেই যেতেন সেখানেই তিনি সেই বিষয়ে, যে কোনো বিষয় সামনে আসতো সেই বিষয়টাকে তিনি রপ্ত করার চেষ্টা করতেন। সঙ্গীত বলো, কাব্য সাহিত্য বলো, নাট্য সাহিত্য বলো, সমস্ত দিকেই আসলে তিনি বিচারণ করেছিলেন এবং তার সেই সুযোগ হয়েছিল, যার কারণে তিনি এই বিষয়গুলো তিনি খুব ভালোভাবে আমাদের সাহিত্যে স্থান করে দিতে পেরেছিলেন। তার পছন্দের কিছু সাহিত্য পত্রিকা ছিল যথাক্রমে প্রবাসী, ভারতী, মর্মবাণী এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। অবশেষে 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তিনি সেনার জীবন ত্যাগ করে পুনরায় কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে কাজী নজরুল ইসলাম একই সাথে সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু করেন। কলকাতায় তার প্রথম আশ্রয় ছিল 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে। তিনি সেই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমদের সঙ্গে অনেক কাজ করেন। এরপর যখন তার সদ্যরচিত উপন্যাস বাঁধনহারা এবং বোধন, 7 ইন আরব ও বাদল প্রাতের শরাব নামক প্রভৃতি কবিতা মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা ইত্যাদি সব নামকরা পত্রিকায় প্রকাশিত হয়, তখন তা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার মানে তিনি যেখানেই গেছেন সেখানেই তিনি বসে থাকেননি, আমাদের সাহিত্যের জন্য কাজ করেছেন এবং সেটা তিনি সফলতা অর্জন করেছিলেন। জানা যায় 1921 সালের অক্টোবর মাসে বোলপুরের শান্তিনিকেতনে নজরুল ইসলাম একবার রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ব্যাস, তখন থেকে 1941 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 20 বছর বাংলার এই দুই প্রধান কবির মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা অক্ষুণ্ণ থাকে। তারা একে অপরকেই গভীরভাবে শ্রদ্ধা করতেন এবং তৎকালীন রাজনীতি ও সাহিত্য নিয়েও মাঝে মাঝে আলোচনা করতেন বলে শোনা যায়। 1921 সালে একবার কবি নজরুল ইসলাম মুসলিম সাহিত্য সমিতির গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর বাড়িতে যান, আর সেখানেই তিনি প্রমীলা দেবীকে প্রথমবার দেখেন, যার সাথে পরে তিনি প্রেম করেন এবং পরবর্তীকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের শালী নার্গিস আশার খানমের সাথে। বিয়ে হয়ে যাওয়ার পর আলী আকবর খান তাকে শর্ত দেন ঘর জামাই হিসেবে থাকার জন্য, যেই শর্ত তিনি মোটেই মানেননি। দেখো যে নজরুল ইসলাম বিবাহের যে বিষয়টি আমরা শুনেছি যে তিনি প্রমীলা দেবীকে বিবাহ করেছিলেন বিরজা সুন্দরী দেবীর বাড়িতে, তার মানে তার বাড়িতে ছিলেন এবং সেখানে তিনি প্রমীলা দেবীকে দেখেন এবং তাকে প্রেম করে বিবাহ করেছিলেন। যদিও তার আগে নজরুলের বিয়ে হয়েছিল, কিন্তু সেখানে ঘর জামাই থাকার কথা বলার কারণে তিনি সেখান থেকে চলে আসেন। অবশেষে বাসর সম্পন্ন হওয়ার আগে নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান কবি। সেই সময় তিনি একদম অসুস্থ হয়ে পড়েছিলেন
এবং প্রমীলা দেবী তাকে পরে পরিচর্যা করে সুস্থ করে ওঠেন। যখন প্রমীলা দেবী এবং নজরুল ইসলামের সন্তান হয় তখন কবি নিজেই তাদের সন্তানদের নামকরণ বাংলা এবং আরবি উভয় ভাষায় সমন্বয় করেন। তার সন্তানদের নাম রাখা হয় যথাক্রমে কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। বিয়ের ঠিক কিছু বছর পর থেকেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হয়, কিন্তু সেই সময়ও তার অসুস্থতা অনেকবারই ঠিক হয়ে যায় চিকিৎসকদের তত্ত্বাবধানে। যাই হোক, আজকে আমরা এই অংশটুকু, নজরুলের এই অংশটুকু আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে এর পরের যে অংশ আছে এই অংশটা আলোচনা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকে এই কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।